বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া এই যুদ্ধের প্রতি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতিকে রিফ্লেক্ট করে না। ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে নতি স্বীকার করবে সেই রকম ধারণা করার কোনো কারণ আছে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যা করছে সে আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করছে না। প্রিয় দর্শক, ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অর্থনীতি বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর গোলাম রসুলের সঙ্গে। ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার এক সপ্তাহ পার হলো, যুদ্ধ থামার কোন লক্ষণ দেখছেন কি? ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা, যেটা 28শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আজকাল 9 দিন চলছে, কিন্তু এই 9 দিনের মধ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধের তীব্রতা এবং এর ব্যাপ্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন যেভাবে যুদ্ধটা আগাচ্ছে, এটা কিন্তু যুদ্ধটা এখন আর শুধু সামরিক ঘাঁটিতেই নাই, এখন যুদ্ধর ক্ষেত্র কিন্তু বিস্তৃত হয়ে ইভেন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইভেন হাসপাতাল, ইভেন স্কুলে বাচ্চাদের উপরও আঘাত করা হচ্ছে। কাজে এই যুদ্ধের তীব্রতাটা আস্তে আস্তে বাড়ছে এবং এই যুদ্ধের প্রভাব সেই ইরান থেকে মধ্যপ্রাচ্য থেকে এখন সারা বিশ্বে আমরা এর প্রভাবটা ফিল করছি তীব্রভাবে। মানে এর যে ক্ষতিকর প্রভাব, জি, মানে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা একটা হুমকির মুখে। তো এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই যুদ্ধ মানে ইরানকে তিনি নতি স্বীকার না করা পর্যন্ত তিনি যুদ্ধ থামাবেন না। ইরান কেন নতি স্বীকার করবে বলে মনে করেন? আমার তো মনে হয় না। ইরানের যে আমরা যদি দীর্ঘ ইতিহাস জানি, ইরান একটা ভেরি ওল্ড সিভিলাইজেশন, তাদের দীর্ঘদিনের ইতিহাস এবং সংস্কৃতি এবং রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে ইরানের জনগণের যে আবেগ, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই পরিপ্রেক্ষিতে ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে নতি স্বীকার করবে সেই রকম ধারণা করার কোনো কারণ আছে বলে মনে হয় না। বরং ইরান কিন্তু আরো পাল্টা আঘাত আরো জোরদার করছে। এবং ইরান যে দিচ্ছে, যে ইরান দেখতে চায় যে ইরানের উপর যে অন্যায়ভাবে যে আক্রমণটা করা হচ্ছে, এটা ইরান যেটা বলছে এবং ইরানের জনগণের যে এটা শুধু ইরানের উপর আঘাত না, এটা কিন্তু বিশ্বের দুর্বল রাষ্ট্রের, দুর্বল দেশগুলোর প্রতি প্রভাবশালী রাষ্ট্রের, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যারা আগ্রাসী ভূমিকা করছে, সেই আগ্রাসী ভূমিকা যতদিন না থামবে ইরান ততদিন থামবে না। ইরান কিন্তু তাদের এই কমিটমেন্ট বারবার ব্যক্ত করছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে তাদের লক্ষ্য। জি, তাই একটি দেশের রেজিম চেঞ্জ করতে পারে তো সেই দেশের জনগণ। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনে বিচারের মুখোমুখি করছেন। মানে একটি শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান যা চায় তাই করতে পারেন? অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যা করছে সে আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করছে না। আমরা আন্তর্জাতিক যে একটা রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা আসছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের ইউএন চার্টারে সমস্ত রাষ্ট্রগুলোকে সমান অধিকার দেওয়া হয়েছে, এবং কেউ কোনো রাষ্ট্রের সার্বভৌমতাকে আঘাত করবে না, কেউ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, সেই নীতিগুলো কিন্তু প্রতিষ্ঠিত 1945 সালে আমাদের জাতিসংঘের পর থেকে। কিন্তু ইরানের উপর যে আঘাতগুলো করা হচ্ছে এটা কিন্তু সবগুলোকে ভায়োলেট করে, এবং এটা থেকে প্রমাণ হয় যে আজকে আমাদের যে ইরানের উপর যে আঘাত, এটা কিন্তু একটি দেশের উপর খালি আঘাত না, আমাদের বিশ্ব যে ব্যবস্থাটা গত 1945-এর পর থেকে একটা ব্যবস্থা চলে আসছিল, সব রাষ্ট্রের সমান অধিকার, অন্য রাষ্ট্রের প্রতি সম্মান এবং সম অধিকার প্রদান, সেই ব্যবস্থাটার উপর পুরো একটা আঘাত। কাজেই এটা ডোনাল্ড ট্রাম্পের এই যে আগ্রাসনকে কিসের সঙ্গে তুলনা করা যায়?
ও ডোনাল্ড ট্রাম্পের এই আঘাত যদি আমরা দেখি, এটার সাথে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমাদের হিটলার যখন দ্বিতীয় বিশ্ব শুরু করছিল, একটা ইউরোপের একটার পর একটা দেশের উপর আঘাত করছিল, এই আমরা যদি এখন ডোনাল্ড ট্রাম্পের এটা দেখি, ওটা কিন্তু হিটলারের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আগ্রাসনের সাথে তুলনা করা যায়। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই শুরু করেছে, ভেনেজুয়েলা থেকে শুরু করলো। তারা বলছে এই যে গ্রিনল্যান্ডটা তার চাই, এবং এখন এই যুক্তরাষ্ট্রের ইরানের তেল সম্পদ তার চাই, হরমুজ প্রণালীর উপর তার কন্ট্রোল চাই, এবং যেভাবে সে করছে যে সারা বিশ্বের উপর, সে যদি ভেনেজুয়েলার তেলের উপর সে এখন নিয়ন্ত্রণ করছে, এবং যদি ইরানের তেল সাম্রাজ্য, মধ্যপ্রাচ্যের তেল সাম্রাজ্য এবং হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ করতে পারে, সে কিন্তু সারা বিশ্বকে কন্ট্রোল করতে পারে। তো কাজেই ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ অনেকটা হিটলারের বিশ্বযুদ্ধের আগেরকার আচরণের সাথে তুলনা করা যায়। ট্রাম্প বলেছেন যে যুদ্ধে তারা জিতে গেছেন, এর অর্থ কি যুদ্ধ থেকে তারা পিছু সরে আসতে চাইছেন কিনা? যুদ্ধ থেকে ট্রাম্প অবশ্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, তার কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, এবং এই যুদ্ধের যে কি উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের, সেটাও কিন্তু এখনও ঠিক বোঝা যাচ্ছে না। কারণ বিভিন্ন সময় তারা বিভিন্ন কথা বলছে। কখনো বলছে যে তারা ইরানের যে আণবিক যে পরমাণু, সেই শক্তিটাকে যেন না হয় সেটা, কখনো বলছে তাদের রেজিম চেঞ্জ, এবং এই বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। কাজেই ট্রাম্প যেটা বলছে যে ইরানকে তারা যুদ্ধে জয়ী হয়ে গেছে, সেরকম কিন্তু আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা গতকালও দেখেছি যে বাহরাইনে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাওয়ারফুল যে বেস ছিল, সেই বেসটার কিন্তু ধ্বংস করে দিয়েছে ইরান আঘাত করে। কাজেই ইরানের এখনও সামরিক এবং যে মানবিক যে শক্তি, সেই শক্তি তো এখনও খুবই সবল বলেই মনে হচ্ছে। ভারতীয় মহাসাগরে ইরানি জাহাজের কে ডুবিয়ে দিয়েছে, টর্পেডো মেরে সেই জাহাজকে ধ্বংস করা হয়েছে, এবং সেটি তো কোনো যুদ্ধ জাহাজ ছিল না, নিরস্ত্র জাহাজ ছিল। 180 জন সেখানে যাত্রী ছিলেন। তো এই হামলাকে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত দুঃখজনক। এটা দুঃখজনক যে আমাদের কূটনৈতিক মিশনে জাহাজটি ভারতে কূটনৈতিক দিবসে এটা ভারত সরকার ইনভাইট করেছিল প্রায় 30টি দেশের নৌবাহিনীকে তাদের দেশের একটা ডিপ্লোম্যাটিক মিশনে। এটা ডিপ্লোম্যাটিক জাহাজ, তারা ননাম জাহাজ, তারা আসছে এখানে ভারতের সাথে সহমর্মিতা প্রকাশ করে এখানে। এবং এই জাহাজটি ফেরার সময় যে শ্রীলঙ্কার কাছাকাছি সাগরে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাকে টর্পেডো মেরে পুরা ধ্বংস করে দিয়েছে। এবং এটা পুরো আন্তর্জাতিক যে নীতিনীতির পুরা পরিপন্থী, এবং তা না, এটা আমাদের ভারতের যে নৈতিক আইনগত এবং নৈতিক যে বিষয়টি, সে বিষয়টাকে কিন্তু সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করছে এই জন্য যে ভারত ইরানের নৌবাহিনীকে ইনভাইট করেছে তাদের গেস্ট হিসাবে, এবং ভারত এজ এ হোস্ট কান্ট্রি, এবং এজ এ হোস্ট কান্ট্রি হিসাবে তার দায়িত্ব হচ্ছে গেস্টকে সম্মান প্রদান এবং রেসপেক্ট করা, এবং তার নিরাপত্তা নিশ্চিত করা। এখন যে জাহাজটি যে আঘাত হলো, সেই জাহাজটি কিন্তু নিরস্ত্র ছিল, এটা আনআর্মড, এটা একটা ডিপ্লোম্যাটিক মিশন। এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী এই জাহাজগুলো যে বিভিন্ন দেশের এমবেসি যে মর্যাদা পায়, সেই একই মর্যাদা পায়, কারণ এই জাহাজগুলো নিরস্ত্র, এবং এটা একটা কূটনীতির সহমর্মিতা বৃদ্ধির একটা উপায়। সেই জন্য এই জাহাজগুলোকে সবসময় সম্মান করা হয়। এবং এই জাহাজটির যে ডুবানোর পরে ভারত সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এটাও কিন্তু প্রশ্নের মুখোমুখি, এই জন্য যে ভারত সরকার যে কিভাবে এই জাহাজটাকে নিরাপত্তা পৌঁছানোর জন্য যে কী ব্যবস্থা করছে, তার কিন্তু কোনো উল্লেখ নাই। কারণ রীতিনীতি অনুযায়ী ভারত যেটা করতে পারত, যে ভারত জানাইতে পারত ইউএস নৌবাহিনীকে যে এটা আমার ডিপ্লোম্যাটিক জাহাজ, এই জাহাজটা আনআর্মড, এটা ফেরত যাচ্ছে, এটার যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু ভারত যে এই কাজ করেছে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, এবং সেটা আমরা জানি না করেছে কিনা, এটা পাবলিকলি এখনো এরকম আসে নাই, পাবলিকলি তারা এখনো জানে নাই। এবং পাবলিকলি ভারত কিন্তু এটা যুক্তরাষ্ট্রের কোনো তীব্র প্রতিক্রিয়াও জানায়নি।
যার ফলে যে এই যে একটা ডিপ্লোম্যাটিক আনাম জাহাজকে এতগুলো জীবন নষ্ট করলো, এবং এটার জন্য ভারতও আংশিকভাবে দায়ী, সেটার জন্য ভারত দুঃখ প্রকাশ বা ভারত যে প্রতিবাদ জানানো যুক্তরাষ্ট্রের কাছে, সেই কাজটি কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি। আচ্ছা, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেজকিয়ান একটা বার্তা দিয়েছেন। প্রথমত দুঃখ প্রকাশ করেছেন যে তাদের সেখানে বেসামরিক নাগরিক যে মারা গেছেন এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণে। একই সঙ্গে বলেছে যে তারা নতুন করে হামলা চালাবে না, কিন্তু এর বিপরীতে এটাও বলেছেন যে যদি তারা আক্রান্ত হয়, অর্থাৎ ইরান যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু তারা আক্রমণ চালাবে। এই ইরানের প্রেসিডেন্টের এই বিবৃতিকে কিভাবে নিচ্ছেন? আমি মনে করি এটা একটা কূটনৈতিক এবং এটা একটা ভালো, কারণ ইরান যখন এই পার্শ্ববর্তী দেশগুলোর এই যে মার্কিন সামরিক ঘাঁটিতে যা আক্রমণ করছিল, এবং এর ফলে যে বিভিন্ন দেশে, এবং এটা কিন্তু অনেক দেশেরই সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে, এবং এটার মধ্যে একটা গালফ কান্ট্রিগুলোতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, তারা কেউ কেউ ক্ষুব্ধ হচ্ছিল, এবং এটা গালফ কান্ট্রির বাইরেও, এটা কিন্তু আজারবাইজান, সাইপ্রাস ইত্যাদি। তো সেটারই একটা ব্যাখ্যা তারা দিয়েছে যে আমরা এই আক্রমণটা করেছি এই জন্য যে যেহেতু এই ঘাঁটিগুলো থেকে, এই দেশগুলো থেকে আমাদের আক্রমণ হচ্ছিল, তারা এখন ইরানের প্রেসিডেন্ট এখন যেটা বলছে যে আমরা যদি আর এইসব দেশ থেকে আক্রান্ত না হয়, তাহলে আমরা ভবিষ্যতে এই আক্রান্ত করব না, আক্রমণ করব না। তো আমার মনে হয় এটা একটা পজিটিভ একটা দিক, এবং একটা ক্লারিফিকেশন যে করা, এবং ইনডাইরেক্টলি একটা মেসেজ দেওয়া যে এটা একটা যে আমরা আক্রান্ত না হলে আমরা নতুন কোনো আক্রমণ করব না। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সরকারের যে কূটনৈতিক অবস্থান, এবং তারা এক ধরনের বলছে উভয় পক্ষকে সংযত হতে বলেছেন। এখন একটা পক্ষ তো আক্রমণকারী, আর এক পক্ষ হচ্ছে আক্রান্ত, তো দুই পক্ষের প্রতি একই রকম বার্তা দেওয়া কিভাবে দেখছেন? বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া এই যুদ্ধের প্রতি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতিকে রিফ্লেক্ট করে না। কারণ বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়, তারা শান্তির পক্ষে, তারা অ্যাগ্রেসরের বিপক্ষে। এবং আমরা দেখতে পাই এই যে যুদ্ধটা, এটা ইসরায়েল এবং ইউএসের একটা আগ্রাসন ইরানের প্রতি, এবং আমাদের সরকার অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে তারা সেই আগ্রাসনকে আগ্রাসন চিহ্নিত করেনি। অন্যদিকে তারা প্রথম দিকে বরং রাদা বলছে যে ইরানের যে গালফ কান্ট্রিকে যে আক্রমণ করছে, এটাকে তারা রাদার ওই গালফ কান্ট্রির সার্বভৌমত্ব ব্যত্যয়ের হিসাবে ব্যাখ্যা দিয়েছে। পরবর্তীতে অবশ্য সরকার ওই দ্বিতীয় বিবৃতিতে তার সেটা সংশোধন করেছে। কিন্তু সরকারের পক্ষে একটা যুক্তি হলো যে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশের হাজার হাজার শ্রমিক আছেন, লাখ লাখ শ্রমিক আছেন, তাদের নিরাপত্তাই হচ্ছে বাংলাদেশের জন্য প্রধান উদ্বেগ। অবশ্যই এটা বাস্তব যে বাংলাদেশের প্রায় 50-60 লাখ লোক গালফ কান্ট্রিতে কাজ করছে, তাদের নিরাপত্তা প্লাস ওখান থেকে আমাদের রেমিটেন্স আছে, আমাদের এনার্জি, আমাদের অর্থনীতি একটা স্বার্থ জড়িত। কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমাদের দেখতে হবে যে আমরা কেবল আমাদের কি শুধু স্বার্থ দেখব, না আমরা নীতির প্রশ্নে আমরা নীতির পক্ষে অটল থাকব। একটা রাষ্ট্র হিসাবে আমরা অবশ্যই এর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আমরা যখন স্বার্থ দেখব, অন্যদিকে আমরা দেশের জনগণের আবেগ অনুভূতি এবং নীতির প্রশ্নেও অটল থাকতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনি একজন অর্থনীতিবিদ, এই যুদ্ধ বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে কি বিপর্যয় আনতে পারে, বাবা কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ? ইতিমধ্যে জ্বালানি সংকটের মুখোমুখি আমরা। এই যুদ্ধটা বাংলাদেশের আসলে আমাদের 17-18 কোটি লোক সবাইকে প্রভাব ফেলবে। বিশেষ করে আমাদের জ্বালানি খাতের, যেটা অলরেডি আমরা দেখছি জ্বালানির সংকট সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু জ্বালানি সংকট কিছু জ্বালানি ক্ষেত্রে থাকবে না। এই জ্বালানি সংকটের সাথে আমাদের শিল্প, কারখানা, কৃষি
এবং এবং কৃষির কথা যেটা আপনি বললেন, আমরা সারও কিন্তু আছে, শুধু জ্বালানি না, আমরা কিন্তু সারের ব্যাপক, এটা আমাদের এখন বোরো সিজন শুরু হচ্ছে, আমাদের প্রচুর সার দরকার, এবং আমাদের দেশের সার কারখানাগুলো কিন্তু এখন বন্ধ ইয়ার উপর গ্যাসের সংকটের কারণে, এবং আমাদের সারের ব্যাপক অংশটাই কিন্তু আসে এই মধ্যপ্রাচ্য থেকে, কাতার এবং সৌদি আরব ওইসব দেশ থেকে। এবং যদি আমাদের এই বোরো সিজনে সারের আমদানি ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের কৃষিকে খাদ্য উৎপাদনে ব্যাপক সৃষ্টি করবে। তারপর আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স যেটা, এবং এই রেমিটেন্সের বড় অংশটা কিন্তু আসছে আমাদের এই মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে। আমাদের দেশের 50 লাখ লোক কাজ করে এই গালফ কান্ট্রিগুলোতে, এবং 50 লাখ লোক কিন্তু না, 50 লাখ পরিবার, 50 লাখ পরিবার কত, এবং এই 50 লাখ পরিবারের সাথে আমাদের আরও অনেক কিছু জড়িত। কাজেই এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এটা আমাদের বাংলাদেশের আমার মনে হয় প্রতিটি পরিবার, প্রতিটি মানুষকে আঘাত করবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে। সামাজিক প্রভাব কিন্তু অনেক অনেক ব্যাপক, এবং এই যুদ্ধের প্রক্রিয়া শুধু বাংলাদেশে নয়, এবং এই যুদ্ধের মধ্যপ্রাচ্যের যুদ্ধ এটা বাংলাদেশের মতো পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি আঘাত করবে। বিশেষ করে বাংলাদেশের মতো যারা দেশ, যারা মধ্যপ্রাচ্যের সাথে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সংযুক্ত, তাদের উপর আঘাতটা অনেক বেশি হবে। আমি পাকিস্তানে দেখলাম, পাকিস্তানের 70% প্রায় এই যে ওদের তেল এবং ইয়াটা বন্ধ করে দিতে হবে বলছে, যে আর যদি তারা হয় আর 1-2 দিনের মধ্যে তাদের সাপ্লাইগুলো বন্ধ হয়ে যাবে। কাজেই এইরকম সংকটে বাংলাদেশও পড়তে পারে। আমরা চাই যুদ্ধ প্রলম্বিত হবে না, কারণ যুদ্ধ প্রলম্বিত হওয়া মানে মানবিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়। ডক্টর গোলাম রসুল, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আশা করি যে এবং বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা যুদ্ধ চায় না, এবং আমরা মনে করি সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে আজকে ইরানের পক্ষে দাঁড়ানো উচিত। ইভেন ইউরোপের মতো রাষ্ট্র এখন যদি তারা এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনকে এই পর্যায়ে থামানো না যায়, এটা কিন্তু ভবিষ্যতে আরও অন্যান্য দেশের উপর সারা বিশ্বের যে আন্তর্জাতিক ব্যবস্থার ভারসাম্য নষ্ট করে দেবে, আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কাজে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের আজকে ইরানের পক্ষে দাঁড়ানো উচিত। আমরা আশা করি যে বিশ্বের শান্তিকামী মানুষ এই যুদ্ধে আক্রান্ত যে দেশ ইরান এবং সেই দেশটির নাগরিকদের পক্ষে দাঁড়াবে। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ। চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।